এখন আমরা পড়বো হচ্ছে এস ব্লক মৌল জিনিসটা কি। একটু আগেও কিন্তু আমি পড়ছি যে এস ব্লক মৌল কাকে বলে, আবারও বলতেছি দেখো, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে সেটাই হলো এস ব্লক মৌল। এখন এস ব্লক মৌলের মধ্যে কারা কারা পড়ছে, পড়ছে হলো তোমার গ্রুপ ওয়ান। দেখো কারা কারা পড়ছে, তোমার হলো গ্রুপ ওয়ান, এই যে গ্রুপ ওয়ান পড়ছে। এবং গ্রুপ ওয়ান এর সবার ইলেকট্রন বিন্যাসটা কেমন জানো, এরকম এনএস ওয়ান। এনএস ওয়ান মানে কি, লাইক 1s1 2s1 3s1, মানে s অরবিটালে মাস্ট একটা ইলেকট্রন থাকবে, তাহলে এদের গ্রুপ 1 হবে। আর গ্রুপ 1 এর নেচার হচ্ছে এরা হলো ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু, একটু পরে আমি এটা কোশ্চেন আকারে শিখবো, যে ওরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, এটা একটু পরে দেখতেছি। এরপরে হলো গ্রুপ 2। গ্রুপ 2 হলো তোমার s ব্লক, যার বিন্যাস হলো ns2, এবং এটা থাকবে 2s2 2p2 3s2, এরকম, মানে এস অরবিটালে যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে তো গ্রুপ 2 হয়, তাই না? আচ্ছা, এরপরে এদেরকে বলা হয় কি মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু কেন, দেখো ক্ষার কেন, এটা তো আমি আগেই বলছি যে ওরা তোমার পানির সাথে বিক্রিয়া করে ধাতুগুলো ক্ষার উৎপন্ন করে। মৃৎ ক্ষার কেন, কারণ মাটিতে ওদেরকে বা ওদের অক্সাইডকে উপাদান হিসেবে পাওয়া যায়, তাই মৃৎ ক্ষার। এটা আমি দেখাচ্ছি একটু পরে কোশ্চেন হিসেবে। আর এমসিকিউর জন্য যে লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে এস ব্লক মূল সংখ্যা হচ্ছে 14টা, ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা এমসিকিউ লাইন, যে নিচের এস ব্লক মৌলের সংখ্যা নিচের কোনটি। অপশন থাকবে বিভিন্ন 14, কনফিউজিং অপশন থাকবে, তোমরা পারবে আশা করি। এর মধ্যে হিলিয়াম আর হাইড্রোজেন বাদে বাকি সবই হলো তোমার ধাতু। অর্থাৎ তোমার যে গ্রুপ 1 এ যে আরো মৌল আছে, হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম, এদের মধ্যে হাইড্রোজেন বাদে, আর গ্রুপ 18 এর একটা মৌল তো এস ব্লক হিলিয়াম, এটাও না, 1 2 বাকি সবাই হচ্ছে ধাতু। কি কি মৌলগুলা, দেখো গ্রুপ 1 এর মৌলগুলা হচ্ছে তোমার এটা, আর গ্রুপ 2 এর মৌলগুলা হচ্ছে তোমার এটা। এখন এটা আমরা একটু কবিতা আকারে মনে রাখি, যেহেতু আমাদের গ্রুপ মুখস্থ করা ফরজ। আমরা যদি গ্রুপ মুখস্থ না করি তাহলে কিন্তু কিছুই পারবো না, গ্রুপ না জানলে কিছুই হবে না। চলো তাহলে তোমরা ছোটবেলায় পড়ছো যে গ্রুপ 1 এর কবিতাটা কি, যে হালি নাকি রুবি ছেঁচে ফেলেছে, ফেলেছে কিরকম তোমার কবিতা, তো আমি আবার বলি, হালি নাকি রুবি ছেঁচে ফেলেছে। তোমরা জানো, যাদের কবিতা ছাড়াই মুখস্থ পারো তাদের তো আর লাগবে না। হয়ে গেল গা। আচ্ছা, রবি, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আমরা বলি হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম। এভাবে আমরা কবিতা দিয়ে অথবা কবিতা ছাড়া গ্রুপ 1 এর মৌলগুলো মনে রাখবো। এবার গ্রুপ 2, গ্রুপ 2 এর ক্ষেত্রে আমরা একটা কবিতা পড়তে পারি, কি পড়তে পারি সেটা হলো ধরো বিরিয়ানি, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, যার প্রয়োজন লিখে নিবা। আমি কবিতাতে মনে রাখতাম ছোটবেলায়, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। দেখো এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। আর গ্রুপ 18 শুধুমাত্র হিলিয়াম হচ্ছে আমার এস ব্লক মৌল। সবগুলো গুলো দেখো 14টা সংখ্যা হবে। আচ্ছা, এটা হলো আমরা একটা ধর্ম বললাম, যে গ্রুপ 1 এর ধাতুগুলাকে ক্ষার ধাতু বলা হয় এবং মৃৎ ক্ষার ধাতু বলা হয়। এরপরে দেখো দ্বিতীয় ধর্মে বলা হয়েছে যাদের যোজনী ও জারণ সংখ্যা স্থির। কেন স্থির, দেখো আমি তো বলেই দিছি যে এখানে তোমার ইলেকট্রন বিন্যাসটাই হবে দুই রকম, হয় NS1, হয় NS1 অথবা NS2, একটা 1 আর একটা 2। মানে তোমার লিথিয়াম মনে করো, লিথিয়ামের বাইরে তো একটাই থাকবে, এটা তো দুইটা হতে পারবে না। আর ম্যাগনেসিয়াম মনে করো, ওর এস অরবিটাল তো দুইটাই থাকবে। তাহলে গ্রুপ 1 যারা, এদের সবার যোজনী হলো 1 ফিক্সড, কারণ ওই 1 এর ভিত্তিতেই তো গ্রুপ 1টা নির্ধারণ করা হয়েছে। গ্রুপ 2 যারা, এদের সবার যোজনী 2। মাঝে মধ্যে আমি লিখি যে বেরিলিয়াম 2+, তখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে স্যার আপনি কিভাবে জানলেন যে বেরিলিয়ামের চার্জ 2+? তো এটা তো আমরা ধর্মেই পড়ে আসছি যে গ্রুপ 1 যারা হবে সবার হবে +1 জারণ মান, আর গ্রুপ 2 যারা হবে সবার জারণ মান হবে +2। এটা ফিক্সড। হ্যাঁ, যখন আমরা জারণ সংখ্যা নির্ণয় করব এটা নিয়ে যেন কারো প্যাচ না লাগে। যেমন ধরো আমি যখন KMnO4 এর জারণ মান নির্ণয় করব, তখন অক্সিজেন তো -2 অন্য হিসাব, 4 দুগুণে -2 করে -8। তো পটাশিয়াম যখন +1 দেখি তখন অনেকে না বুঝে প্রশ্ন করে যে স্যার পটাশিয়াম কিভাবে +1 কেমনে জানলেন? ওই যে ব্লক আমরা পড়ে আসছি
যে গ্রুপ 1 এর সবার জারণ মান হচ্ছে +1, আর পটাশিয়াম তো গ্রুপ 1 এ পড়ছে, আর জিরো করতে কত লাগে এখানে বলো তো, +7। এভাবে আমরা জারণ মান নির্ণয় করা শিখবো পরে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, বলছে হলো এরা আয়নিক যৌগ গঠন করে, আয়নিক যৌগ গঠন করে, কিন্তু আয়নিক যৌগ তো গঠন করবেই, কারণ আমরা শিখছি যে একটা ধাতু আর অধাতু মিলে আয়নিক যৌগ গঠন করে, তাই না? তো গ্রুপ 1 কাদের সাথে আয়নিক যৌগ গঠন করে? ধরো NaCl, এই যে NaCl, তার মানে হ্যালোজেনের সাথে, যারা হ্যালোজেন তাদের সাথে বিশেষ করে আয়নিক যৌগটা গঠন করে, কারণ হ্যালোজেন গুলো তো অধাতু, আর ধাতু আর অধাতু মিলেই তো আয়নিক যৌগ হয়, তাই না? আচ্ছা, এটা আমরা বুঝলাম। কিন্তু এরা আছে দুইজন, লিথিয়াম আর বেরিলিয়াম, ওরা করে হইতেছে সমদ্বীয় যৌগ। কেন ওরা আয়নিক যৌগ গঠন করে না? দেখো, আয়নিক যৌগ গঠন করার জন্য, গঠন করে মানে কম করে, গঠন করার জন্য ইলেকট্রন ত্যাগ করতে হয় না? এখন খেয়াল করে দেখো, লিথিয়াম হলো মাত্র তোমার 3টা ইলেকট্রন, এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের খুব কাছে না? তারপরে কেরা বলছে বেরিলিয়াম না? বেরিলিয়াম, এটা দেখো, এই যে এই ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের খুব কাছে না? তো ইলেকট্রন গুলা যদি নিউক্লিয়াসের খুব কাছে হয়, মানে ওদের আকারটা যদি খুব ছোট হয়, তাহলে ওই ইলেকট্রনটা তো বের হতে অনেক বেশি শক্তি লাগবে, কারণ নিউক্লিয়াসের সাথে ওর আকর্ষণটা তো অনেক বেশি। দেখো, ও নিউক্লিয়াসে যত কাছে আছে তত বেশি ইলেকট্রনের সাথে প্রোটনের আকর্ষণটা, তাহলে ওই ইলেকট্রনটা বের করে দান করাই আয়নিক যৌগ গঠন করা একটা কষ্টসাধ্য ব্যাপার, তারা শেয়ার করে, ঠিক আছে? তাই লিথিয়াম আর বেরিলিয়াম আয়নিক যৌগ না দেখাইয়া সমযোজী যৌগ গঠন করে। আচ্ছা, সহজে আসলে আয়নিক যৌগ করা যায় না, চাইলে করা যাবে, এমন না যে করা যাবে না। এরপরে দেখো ধর্ম 4, এখানে বলা হয়েছে যে সোডিয়াম আর ক্যালসিয়াম কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকায় এরা ডায়াম্যাগনেটিক হবে। দেখো, এই হলো এক জ্বালা, ধর্ম পড়তে গেলে একটা ডিস্টার্ব, এমন কিছু শব্দ ব্যবহার করে যেটা আমরা এখন মধ্যে শিখিয়ে নাই, যেমন ডায়াম্যাগনেটিক, এটা চৌম্বক রেখা নেচার, আমরা ফিজিক্সে পড়বো, কেমিস্ট্রিতে পড়বো, আরেকটু সামনে, এখন না। তো আমি তোমাদেরকে এখন ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক নিয়ে আলোচনা করবো না, আমি শুধু এতটুকু বোঝাবো যে অযুগ্ম ইলেকট্রন মানে কি। দেখো, অযুগ্ম ইলেকট্রন মানে হলো বেজোড় ইলেকট্রন। আচ্ছা, বেজোড় ইলেকট্রন থাকা না থাকার ব্যাপারটা আমি তোমাকে একটু বুঝাই। ধরো সোডিয়াম 11 নাম্বার, 1s2, 2s2, 2p6, 3s1। তুমি যখন ইলেকট্রন বিন্যাস করবা কোনটা নীতির সাহায্যে, বক্স গুলো দাও, এখানে 3টা বক্স দাও, এখানে একটা বক্স দাও। এই দেখো, শুধু যদি আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কিন্তু এখানে একটা, এই যে একটা বেজোড় ইলেকট্রন আছে, খেয়াল করছো? এই যে একটা ইলেকট্রন সিঙ্গেল আছে, এটাই হলো বেজোড় ইলেকট্রন। তাহলে বেজোড় ইলেকট্রন যদি থাকে তাহলে ওটা বলা হয় প্যারাম্যাগনেটিক। দেখো, বেজোড় ইলেকট্রন না থাকায় যদি ডায়াম্যাগনেটিক হয়, তাহলে বেজোড় ইলেকট্রন থাকলে কি হবে বলতো? থাকলে সেটা হলো প্যারাম্যাগনেটিক। দেখো, প্যারাম্যাগনেটিক আবার কি জিনিস, এটা আমি তোমাদেরকে পরে পড়াবো, এখন না, জাস্ট তুমি বৈশিষ্ট্যটা জানো। এখন তোমাকে যে কেউ জিজ্ঞেস করতে পারে, বলো তুমি যে কোন যৌগটা ডায়াম্যাগনেটিক, তুমি যৌগ দেখ বা আয়ন দেখ, ইলেকট্রন বিন্যাস করবা, যদি কোনো বেজোড় ইলেকট্রন পাও তাহলে বলবা প্যারা, না পেলে বলবা ডায়া। তো সোডিয়াম প্লাস যে বলছি, সোডিয়াম প্লাস যদি করি তাহলে 3s কি 0 হয়ে যাবে না? তখন তো এটা থাকে না। এখন এখানে দেখো, এখানে দেখো কোনো কিন্তু বেজোড় ইলেকট্রন নাই, তাই হলো এটা ডায়াম্যাগনেটিক। কিন্তু ডায়াম্যাগনেটিক মানে কি এটা আমি পরে আলোচনা করবো। এরপরে দেখো কি বলছে, ধর্ম 5 বলছে এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলা বেশি, পানিতে দ্রবণীয়, গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন বেশি? দেখো, আমরা কিন্তু আগেই বলছি ওরা হলো ধাতু, ধাতু, ধাতু প্লাস গঠন করে কি আবার আয়নিক যৌগ। আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে আয়নিক যৌগ সমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। আচ্ছা, এরপরে হলো আয়নিক যৌগগুলো আবার কিন্তু পানিতে দ্রবণীয়। কেমনে পানিতে দ্রবণীয়? ধরো এই যে সোডিয়াম প্লাস আর Cl মাইনাস, এদেরকে আমি গলিত করে দিলাম, যে গলিত অবস্থায় কিন্তু বিদ্যুৎ পরিবহন করে, তোমরা জানো। এই যে সোডিয়াম প্লাস, এখানে যখন পানি দিব, তো পানির অক্সিজেন কি করবে? অক্সিজেন তো নেগেটিভ, শিখছো তাই না? সোডিয়ামকে চারদিক থেকে দ্রবীভূত করে ফেলবে, আর পানির হাইড্রোজেন কারে করবে? ক্লোরিনকে দ্রবীভূত করে ফেলবে। তাহলে এই যে পানির সাথে সহজে দ্রবীভূত হয়ে যাওয়া, এই কাজটা কাদের সাথে ঘটে? আয়নিক যৌগরা। আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা বেশি। সমযোজী যৌগ তো ক্যাটায়ন আয়নে ভাগ হয় না, তো ওদের চারপাশে পানি আইসা ইউজ করতে পারে না, তো সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। যেহেতু গ্রুপ 1 এর মৌলগুলি আয়নিক বৈশিষ্ট্য ধারণ করে, আয়নিক যৌগ গঠন করে, তাই ওরা পানিতেও বেশি দ্রবীভূত হয়। এটা গেল আরেকটা ধর্ম। এরপরে কি বলছে দেখো, নরমালি এরা বর্ণহীন, নরমালি এরা বর্ণহীন,
মিস্টেক আছে, K2 হবে। নরমাল যেটা বর্ণহীন, বর্ণহীন মানে কি কোনো কালার দেখায় না, মানে সাদা। কিন্তু ওদের সাথে কিছু কিছু অ্যানায়ন মাঝে মধ্যে উপস্থিত থাকে, যে কারণে ওদের মধ্যে কালার দেখা যায়। যেমন পটাশিয়ামের সাথে যদি এই আয়নটা থাকে, যে ম্যাঙ্গানিজ আয়নটা থাকে, MnO4 মাইনাস আর পটাশিয়াম প্লাস, এই পুরো অ্যানায়নটা যদি পটাশিয়ামে থাকে, the KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট ওর কালার হয় বেগুনি, আর K2Cr2O7 ওর কালারটা হয় সবুজ, পটাশিয়াম ডাইক্রোমেট। মানে ওরা সিঙ্গেল অবস্থায় বর্ণহীন, কিন্তু অ্যানায়নের কারণে মাঝে মধ্যে কালার শো করে। আচ্ছা, এখন আমরা পরের বৈশিষ্ট্যতে যাই। দেখো পরে কি বলছে, যে ওদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তোমার যেগুলার কম, সেগুলা কি করে তোমার এই যে ছুরি দিয়ে কাটা যায়। যেমন সোডিয়ামের কথা বলো। আচ্ছা, সোডিয়ামের কথা ভাবো। আমরা ল্যাবে যখন সোডিয়াম দিয়ে কাজ করছি, অবাক করার বিষয়, এই সোডিয়াম ধাতু, একটা ধাতু। দেখো লোহাও কিন্তু একটা ধাতু। লোহাকে কি ছুরি দিয়ে কাটতে পারবা? না, ঝালাই করে ওয়েল্ডিং করে কাটতে হয়। আর সোডিয়াম ধাতুটা এত নরম, এটাকে ছুরি দিয়ে কাটা যায়। এটা হলো ওদের নেচার। ধাতুগুলো খুব সফট প্রকৃতির হয়। আচ্ছা, এটা যেগুলো কিছু কিছু খাড় ধাতু, নরম, তাই ছুরি দিয়ে কাটা যায়, এটা আমরা বললাম। তারপর কি বলছে, যে সহজেই ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে আয়নিত হয়, তাই আয়নীকরণ বিভব কম। আচ্ছা, আয়নীকরণ বিভব মানে কি? আয়নীকরণ শক্তি মানে হলো সর্ববহিত শক্তি স্তর থেকে বা যে কোনো জায়গা থেকে তোমার একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগবে, সেটা তো আয়নীকরণ শক্তি, তাই না? আচ্ছা, এখন দেখো ধাতু মানে কি? ধাতুর তো নেচারই হলো একটা করে ইলেকট্রন ত্যাগ করে ফেলা। ইলেকট্রন ত্যাগ করা যত ইজি হবে, ইলেকট্রন ত্যাগ করা যত ইজি হবে, আয়নীকরণ শক্তি কিন্তু তত কম হবে। যেখান থেকে ইলেকট্রন বের করতে যত বেশি শক্তি লাগবে, আয়নীকরণ শক্তি তত বেশি হবে সেটা। তো ওদের যেহেতু ন্যাচারই ধাতব বৈশিষ্ট্য প্রদর্শন করা, তাই ওরা সহজেই ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। আর যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করে, আয়নীকরণ শক্তি তার কি হয়? কম হয়। আমরা আয়নীকরণ শক্তি নিয়ে কিন্তু সামনে আলোচনা করব। আচ্ছা, এরপরে দেখো যে এরা শিখা পরীক্ষায় নির্দিষ্ট বর্ণ সৃষ্টি করে। আমি একটু পরে দেখবো কার কালার কি। কিন্তু বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেখায় না। কেন দেখায় না? ওরা বলছে যে ওদের নিউক্লিয়াস এর সাথে ইলেকট্রনের আকর্ষণটা এতই বেশি, ইলেকট্রন ধাপান্তরের জন্য বুনসেন বার্নারের শিক্ষাটা এনাফ না। এটা মানে কি? দেখো ইলেকট্রনের ধাপান্তর মানে কি, আমরা বোরের মডেলের তৃতীয় শিক্ষা যে পড়ছি না, যে ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, তাহলে শক্তি বিকিরণ করে, সেখানে বিকিরণ মডেলের সৃষ্টি হয়। ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তাহলে শক্তি শোষণ করে, সেখানে শোষণ বর্ণালী তৈরি হয়। কিন্তু বেরিলিয়ামের ক্ষেত্রে কি বলছে, ধরো ধরো বেরিলিয়াম হলো, একটু আগে আমি দেখালাম 4 নাম্বার গেছে, 1 2 3 4। তো এটা কি হয়, নিউক্লিয়াসের খুবই কাছে। তো একটা মৌল যদি নিউক্লিয়াসের খুব কাছে হয়, তাহলে ওর ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা কি অনেক বেশি। তাহলে এত বেশি আকর্ষণ উপেক্ষা করে ও যদি একটা শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যেতে যায়, যেতে গেলে ওই টানকে উপেক্ষা করে যেতে হবে না? সেই টানটা এতই বেশি, সেই উপেক্ষা করার জন্য যে শক্তিটা প্রয়োজন, সামান্য বনসেন বার্নারের হিট সেটা প্রোভাইড করতে পারে। বুনসেন বার্নার দেখো না, নিচ দিয়ে যে আগুনটা দেওয়া হয়, ওই আগুনের শক্তিটা ওই ইলেকট্রনের স্থানান্তরের জন্য যথেষ্ট হয় না। আর ইলেকট্রন স্থানান্তর না হলে তো বর্ণের সৃষ্টি হবে না। এই কারণেই এরা হচ্ছে শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেখায় না। তাহলে দেখায় কারা? যারা দেখায় তাদের কালার আমাদেরকে জানতে হবে। এই দেখো, এই কালার গুলো আমাদেরকে জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ তে আসে। এগুলো আমরা পরে প্র্যাকটিক্যালে শিখবো। এখানে আমরা দেখবো ভার্চুয়ালি লিথিয়াম উজ্জ্বল লাল বা ক্রিমসন বর্ণ। তোমরা ক্রিমসন কাপে কফি খাও না? আচ্ছা, মিলে গেছে শব্দটা। সোডিয়াম সোনালী হলুদ, পটাশিয়াম বেগুনি, রুবিডিয়াম লালচে বেগুনি, সিজিয়াম নীল বর্ণ। এগুলো তোমাদের এমসিকিউতে আসবে। এরপরে দেখো ক্যালসিয়াম কি? ইটের মতো লাল। স্ট্রনসিয়াম কি? উজ্জ্বল লাল বা ক্রিমজন বর্ণ। আর বেরিলিয়াম কি? হলুদাভ সবুজ। এই বর্ণগুলা আমাদেরকে জানতে হবে, এমসিকিউতে আসবে। কিভাবে বলবে? নিচের কোনটি পটাশিয়ামের বর্ণ? বেগুনি, নীল, সবুজ, হলুদ। যে জানে সে তো বেগুনি দেখাই দিতে পারবে, যে জানে না সে দেখাইতে পারবে। এই হচ্ছে আমাদের এস ব্লক মৌলের কিছু ধর্ম। আমরা দেখতে দেখতে প্রায় 10টা ধর্ম জানলাম। এই ধর্মের মধ্যে এমন কিছু শব্দ আসলে আয়সা পড়ছে না চাইতেও, যে শব্দগুলো আমরা এখনো ডিটেলস জানি না। পুরা চ্যাপ্টার পড়তে পড়তে এই ধর্মগুলো আমাদের কাছে পানি বাতের মতো হয়েছে।
কারণ সামনে আমরা আয়নীকরণ শক্তি পড়বো, আজকে আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করলাম না। তো আয়নীকরণ শক্তি তো ঠিক মতো আমরা এখনো বুঝিই নাই, 9 যতটুকু পড়ছি এই চ্যাপ্টারে তো এখনো পড়ি নাই, তাই না? তো যখন আমরা আয়নীকরণ শক্তি পড়ে ফেলবো, ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক এগুলো পড়ে ফেলবো, তখন ধর্মগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে হলো আমরা এস ব্লকের ধর্ম শিখলাম।